শিল্প কি টিকে থাকবে নাকি লাভের অ্যালগরিদম সবকিছু নির্ধারণ করবে? সময়ই উত্তর দেবে। রাতের অন্ধকারে মুম্বাইয়ের এক রেকর্ডিং স্টুডিও। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন এমন এক কণ্ঠ যার নিখুঁত সুর একসময় পুরো ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আজ সেই স্টুডিওর দরজা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য। এই কণ্ঠ যাকে বলা হয়েছিল গোল্ড স্ট্যান্ডার্ড, আর আজ বড় বড় ব্যানারে মেইন স্ট্রিম সিনেমায় কম শোনা যাচ্ছে। এই কণ্ঠ শ্রেয়া ঘোষাল। প্রশ্নটা সরল কিন্তু উত্তরটা অস্বস্তিকর। কেন এমন একজন শিল্পী যার কণ্ঠ এখনো কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে, তাকে ধীরে ধীরে সাইডলাইনে সরিয়ে রাখা হচ্ছে? এটা কি কেবল বাজারের পরিবর্তন, নাকি এর পেছনে রয়েছে কর্পোরেট স্বার্থ, রয়্যালটি যুদ্ধ আর কন্ট্রোল সাউন্ডস্কেপ এর নীরব ষড়যন্ত্র? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব কেন বড় মিউজিক লেবেল এবং শীর্ষ প্রযোজকরা শ্রেয়া ঘোষালের মতো প্রযুক্তিগতভাবে নিখুঁত শিল্পীকে কম ব্যবহার করছে। এটি কোনো গসিপ নয়, এটি ইন্ডাস্ট্রির কাঠামো বোঝার চেষ্টা। এটি ক্ষমতা বনাম শিল্পের গল্প। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। প্রযুক্তিগত নিখুঁততা বনাম বাজারের নতুন চাহিদা। শ্রেয়া ঘোষালকে বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে তার শুরুর দিকে। তার কণ্ঠের পরিসর, নিখুঁত পিচ কন্ট্রোল, শাস্ত্রীয় ভিত্তি সবকিছুই তাকে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি শুধু গান গাইতেন না, তিনি কম্পোজিশনকে জীবন্ত করতেন। কিন্তু 2020 এর পর বলিউডের সাউন্ডস্কেপ বদলে গেছে। অটোটিউন, ডিজিটাল বিট, রিল ফ্রেন্ডলি 30 সেকেন্ডের হুক, এটাই এখনকার ট্রেন্ড। বড় লেভেলগুলোর লক্ষ্য এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া। গান মানে এখন স্কিপ প্রুফ 20 সেকেন্ড। এখানেই শুরু হয় সংঘাত। শ্রেয়ার কণ্ঠ শাস্ত্রীয়ভাবে এত নিখুঁত যে তাকে অটো টিউনের প্রয়োজন নেই, কিন্তু কর্পোরেট লজিক বলে যে কণ্ঠকে আমরা ডিজিটালি কন্ট্রোল করতে পারবো, সেটাই নিরাপদ। একজন নিখুঁত শিল্পী মানে বেশি রিহার্সাল, বেশি সময়, বেশি প্রযোজনা খরচ। অন্যদিকে নতুন শিল্পী কম পরিশ্রম, দ্রুত রেকর্ডিং, সম্পূর্ণ কন্ট্রোল লেভেলের হাতে। এখন প্রশ্ন উঠছে, বাজার কি শিল্পকে হারিয়ে দিচ্ছে? রয়্যালটি যুদ্ধ, নীরব বিদ্রোহ। 2013 সালের পর থেকে বলিউডে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়। গায়করা রয়্যালটি দাবি তুলতে শুরু করেন। শ্রেয়া ঘোষাল বহুবার ইন্ডাস্ট্রিতে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক এবং রয়্যালটি নিয়ে কথা বলেছেন। এই অবস্থান তাকে আলাদা করে দেয়। বড় লেবেলগুলোর ব্যবসায়িক মডেল এমনভাবে তৈরি যেখানে অধিকাংশ লাভ যায় লেবেলের কাছে। গায়করা অনেক সময় এককালীন পারিশ্রমিক পান, কিন্তু স্ট্রিমিং রয়্যালটি খুব সীমিত। যখন একজন শীর্ষ শিল্পী এই ব্যবস্থাকে প্রশ্ন করেন, তখন তিনি শুধু একজন গায়ক নন, তিনি হয়ে ওঠেন একটি প্রতীক। কর্পোরেট দৃষ্টিকোণ থেকে এটা ঝুঁকি, কারণ যদি একজন বড় শিল্পী রয়্যালটি দাবি করেন অন্যরাও সাহস পাবে, তাহলে কি সরাসরি ব্ল্যাকলিস্ট করা হয়েছে? না, তার প্রমাণ নেই, কিন্তু কম প্রজেক্ট অফার করা, নতুন কণ্ঠকে অগ্রাধিকার দেওয়া, কন্ট্রাক্টে কঠোর শর্ত যোগ করা, এসব কি নীরব চাপের অংশ? ইন্ডাস্ট্রির ভেতরের সূত্র বলছে অনেক সময় তাকে এমন কন্ট্রাক্ট অফার করা হয়েছে যেখানে সৃজনশীল নিয়ন্ত্রণ সীমিত। একজন শিল্পী যিনি নিজের সুরের প্রতি আপোষহীন, তিনি কি এমন শর্ত মেনে নেবেন? কন্টেন্ট নিয়ে মতভেদ। বলিউডের আরেকটি বাস্তবতা, আইটেম গান, ভাইরাল ড্যান্স ট্র্যাক এবং প্রভোকেটিভ লিরিক্স। শ্রেয়া ঘোষাল বহুবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি অশালীন বা অতিরিক্ত যৌনায়িত লিরিক্স গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এখানেই আরেকটি দ্বন্দ্ব। যখন বাজারে ট্রেন্ডিং মানে হয় সাহসী লিরিক্স, দ্রুত বিট আর রিল ফ্রেন্ডলি হুক, তখন একজন শিল্পী যিনি গানের আবেগ ও শাস্ত্রীয় সৌন্দর্যকে অগ্রাধিকার দেন, তিনি স্বাভাবিকভাবেই কম সুযোগ পান। এটা কি ব্ল্যাকলিস্ট নাকি কেবল সৃজনশীল দূরত্ব? তো স্বাধীন মঞ্চে উত্থান। একই সময়ে শ্রেয়া ঘোষাল তার ক্যারিয়ারের আরেকটি দিক শক্তিশালী করছেন, লাইভ ট্যুর, ওয়ার্ল্ড হার্স ট্যুর, আনস্টপেবল ট্যুরস, 50টিরও বেশি শহরে সোল্ড আউট শো। লাইভ কনসার্ট থেকে যে আয় আসে তা অনেক সময় একটি প্লেব্যাক গানের চেয়ে অনেক বেশি। এখানে তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সেটলিস্ট, প্রোডাকশন সবকিছু তার টিমের হাতে। এটা কি সম্ভব যে তিনি নিজেই কর্পোরেট নির্ভরতা কমিয়েছেন? যদি একজন শিল্পী লেবেলের উপরে নির্ভরশীল না থাকেন, তাহলে লেবেলের জন্য তার প্রয়োজন কমে যায়। এটা দ্বিমুখী সম্পর্ক। অ্যাভেলেবিলিটি এবং নিয়ন্ত্রণের প্রশ্ন। ইন্ডাস্ট্রি কিছু গুঞ্জন বলছে তার টিম এখনও প্রফেশনাল এঙ্গেজমেন্ট নিয়ে অনেক কঠোর।
লাইভ সাউন্ড কন্ট্রোল, চুক্তি শর্ত, সময়সূচি সবকিছুতে নির্দিষ্টতা। একজন শীর্ষ শিল্পীর জন্য এটা স্বাভাবিক, কিন্তু দ্রুতগতির ডিজিটাল প্রজেক্টে যেখানে গান রেকর্ড হয় কয়েক ঘন্টায়, সেখানে প্রযোজকরা অনেক সময় সহজলভ্য কণ্ঠ বেছে নেন। এখানেই আমরা দেখতে পাই এটা ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ইন্ডাস্ট্রির গতি। তো তাহলে কি সত্যি ব্ল্যাকলিস্ট? ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী শ্রেয়া ঘোষাল এখনও ভারতের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের মধ্যে আছেন। তিনি টপ 10-এ। এটা কি একজন ব্ল্যাকলিস্টেড শিল্পীর চিত্র? না, বরং এটা দেখায় তার জনপ্রিয়তা অটুট। কিন্তু বড় ব্যানারের সিনেমায় তার উপস্থিতি কমেছে, এটাও সত্য। তাহলে সিদ্ধান্ত কি? এটা কোনো আনুষ্ঠানিক ব্ল্যাকলিস্ট নয়, এটা একটি কাঠামোগত পরিবর্তন। কর্পোরেট লেবেল এখন এমন কণ্ঠ চায় যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, কম খরচে বেশি লাভ দেয় এবং ট্রেন্ডিং ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে পারে। শ্রেয়া ঘোষাল সেই ছাঁচে পড়েন না, তিনি নিজেই একটি মানদণ্ড। তো মুম্বাইয়ের সেই স্টুডিওর দরজা হয়তো কিছুটা কম খোলা, কিন্তু কনসার্টের স্টেজে আলো এখনো ঝলমল করছে। প্রশ্নটা কে কাকে বাদ দিল তা নয়, প্রশ্নটা কে কাকে প্রয়োজন। যদি শিল্পী কর্পোরেটের উপরে নির্ভরশীল না করেন, তাহলে কর্পোরেট কি তাকে সাইডলাইনে রাখে, নাকি শিল্পী নিজেই অন্য পথ বেছে নেন? শ্রেয়া ঘোষাল হয়তো কম শোনা যাচ্ছে বড় ব্যানারের সিনেমায়, কিন্তু তার কণ্ঠ এখনো অটুট, অমলিন, অনিয়ন্ত্রিত। আর হয়তো এটাই আসল সমস্যা, যে কণ্ঠকে নিয়ন্ত্রণ করা যায় না তাকে কর্পোরেট কাঠামো সহজে গ্রহণ করে না। এটা কোনো চূড়ান্ত রায় নয়, এটা একটি বিশ্লেষণ, একটি প্রশ্ন, একটি আয়না। আপনি দেখছিলেন দ্য টাইম অরাকল। আজকের প্রশ্ন রয়ে গেল, শিল্প কি টিকে থাকবে, নাকি লাভের অ্যালগোরিদম সবকিছু নির্ধারণ করবে? সময়ই উত্তর দেবে।